লেসন প্ল্যানের যে সমস্ত ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর কিন্তু স্যার এখন আছে, তো অর্থাৎ স্যার এখন তো অতনু স্যারের ক্লাস, হ্যাঁ ও তো লিঙ্ক দিয়েছে অতনু স্যারের জন্য। স্যার আপনার তো 2:40-এ। অতনু স্যার জয়েন করেছে, জানি না, তৃষা বলতে পারবে। আমরা নিজেরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। হ্যাঁ স্যার, অতনু স্যার তো আমি জয়েন করেছি। হ্যাঁ, অতনু স্যার 2:45-এ জয়েন করবেন আমার জায়গায়, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। হ্যাঁ, তারপরে তাহলে যে সমস্ত বিষয়গুলো লেসন প্ল্যানকে ইনফ্লুয়েন্স করে, অর্থাৎ লেসন প্ল্যান, এখানে লেসন প্ল্যান মানে হচ্ছে আমি পরের দিনকে যে ক্লাসটা নেব সেটা নিয়ে একটা পরিকল্পনা। এখন আমরা এই যে ধরা যাক আমি এখন ক্লাস নিতে বসেছি, এটারও তো একটা পরিকল্পনা আছে। সব দিন যে আমরা সমানভাবে পরিকল্পনা নিয়ে ক্লাস নিতে পারি তা নয়। কোনো কোনো দিন বেশ বিশদ একটা পরিকল্পনা থাকে, কোনো কোনো দিন হয়তো দেখা গেল কোনো কারণে অতটা টাইম পেলাম না, সেটাও হয়। তাহলে আমাদের ওই ধরনের লেসন প্ল্যান যে শুধু প্র্যাকটিক্যালেই হবে তা নয়, থিওরিটিক্যাল ক্লাসের ক্ষেত্রেও বা থিওরি ক্লাসের ক্ষেত্রেও কিন্তু আমরা ওই ধরনের লেসন প্ল্যানের সাহায্য নিতে পারি, কিন্তু দুটোর প্যাটার্ন আলাদা হবে। আমাদের এটা প্র্যাকটিক্যাল সিচুয়েশনে লেসন প্ল্যানটা দিয়েছে। থিওরিটিক্যাল যে ক্লাস টিচিং যে ব্যাপারটা থাকে সেখানে আমরা ক্লাস ওরিয়েন্টেড ব্যাপারগুলো নিয়ে পরিকল্পনা কথা ভাবতে পারি। তাহলে আমরা এখন যেটা ভাববো সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের আমাদের পাঠ পরিকল্পনা, লেসন প্ল্যান। তাহলে সেটা নিয়ে কি কি ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে, কোন কোন বিষয়গুলো আমরা মাথায় রাখবো, সেই বিষয়গুলো আমাদের কিন্তু অলরেডি জানা হয়ে গেছে আগের দিনের ক্লাসে। এম আই রাইট? আমি তাই সঠিক বলছি তো? ইয়েস স্যার। আচ্ছা, বিপুল দাসকে, বিপুল দাস, বিপুল, বিপুল দাস নেই নাকি? দেবাশিস রয় সিংহ? হ্যাঁ স্যার। আছো? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। তুমি কি কি পয়েন্ট লিখেছো বলো। হ্যাঁ স্যার, বের করছি। বিপুল থাকলে সাড়া দেবে। বিপুল? হ্যাঁ স্যার। না না ঠিক আছে, বলবো? ঠিক আছে, দাঁড়াও এক মিনিট। বিপুল আছো? বিপুল? তোমাদের গ্রুপে অ্যাডমিন কে করছে গো? স্যার আমি। আছে তো। বিপুলকে ডিলিট করো, বিপুলকে ডিলিট করে দাও। আচ্ছা স্যার। এবার ও যদি পরে আবার ঢুকতে চায় আবার ওকে ইন করাবে। আবার ও যদি ঢুকতে চায় নিশ্চয়ই ওকে ঢোকাবে। হ্যাঁ আচ্ছা স্যার। বলো দেবাশিস, বলো পয়েন্টগুলো বলো, সবাই মিলিয়ে নাও একবার। হ্যাঁ স্যার, ওই যে প্রথমে বলেছিলেন বিষয়বস্তু। হ্যাঁ, তারপরে পরপর পয়েন্টগুলো শুধু বলে যাও। হ্যাঁ স্যার, বিষয়বস্তু, তারপরে শিক্ষকের কৌশলগত নৈপুণ্য, শিক্ষার্থীদের প্রকৃতি, ওই শিক্ষার্থীদের প্রকৃতিতে মধ্যে আছে শিক্ষার্থীদের বৃদ্ধি বিকাশ এবং পরিপক্কতা স্তর, তারপরে আছে পশ্চাৎপদ, তারপরে তারপরে আছে নেচার অফ দ্য স্কুল, পার্সোনালিটি অফ দ্য টিচার, তারপরে আছে ইনফ্রাস্ট্রাকচার, টাইম অ্যান্ড সিচুয়েশন। আর আর কিছু আছে? তারপরে একটা বলেছিলেন না, তারপরে এক্সপ্লেনেশন অবধি লিখেছি। তারপর দিব্যেন্দু ধারা, তারপরে একটা পয়েন্ট। ওয়েট 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 ওয়েট, দিব্যেন্দু ধারা, দিব্যেন্দু ধারা নেই? হ্যাঁ স্যার। বলো, ও এর বাইরে তোমার কি অন্য কোনো পয়েন্ট লেখা আছে? হ্যালো স্যার। দেবাশিস যা যা পয়েন্ট বললো তার বাইরে তোমার কি আছে বলো। স্যার আমি ওর কথা স্যার ভালো শুনতে পাইনি স্যার, আমি যেগুলো পয়েন্ট নোট করেছি স্যার বলবো? বলে যাও, তাড়াতাড়ি বলে যাও পয়েন্টগুলো। স্যার বিষয়
হলো, ও কি লিংক কেটে গেল নাকি ওর? আচ্ছা যাই হোক, অযথা তাহলে আমরা এটাকে নিয়ে আর সময় নষ্ট করব না। তাহলে বোঝা গেল যে কিছু কিছু বিষয় আছে যেগুলো সত্যি সত্যি দারুণ ভাবে ইনফ্লুয়েন্স করে আমাদের লেসন প্ল্যানকে। লেসন প্ল্যানকে করে মানে হচ্ছে, লেসন প্ল্যানটা কিসের জন্য? যে কোনো একটা নির্দিষ্ট গ্রুপের ছাত্রছাত্রীদের কিছু একটা আমরা শেখাবো। সুতরাং সেই ছাত্রছাত্রীদের স্কুলের ফেসিলিটিস, ইনফ্রাস্ট্রাকচার সমস্ত দিক থেকে ভেবে আমাকে লেসন প্ল্যানটা বানাতে হবে। তাহলে আমি এবারে মূল লেসন প্ল্যানে যদি প্রবেশ করি, দেখবে মূল লেসন প্ল্যানে শুরুর দিকে থাকে আমাদের ক্লাস, সেকশন, নাম্বার, বয়স, এরকম কতগুলো পয়েন্ট থাকে, কি তাই তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এই যে যখন আমরা যেই ক্লাসটা নেব, ঠিক সেই ক্লাসের ইনফরমেশন গুলো ওখানে থাকবে। এবং মাথায় রাখবে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি যখনই ক্লাস 5 লিখছো, তখনই কিন্তু ক্লাস 5 এই এজ গ্রুপটা, তার বয়স লিখছো তুমি হয়তো 10-11 বছর। তাহলে ওই বয়স ওই গ্রুপের জন্য ছেলে না মেয়ে, যদি ছেলে মেয়ে দুটোই হয় তাহলে একরকম, শুধু ছেলে হলে একরকম, ঠিক আছে? এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যখন তুমি পরের পাতায় মূল লেসন প্ল্যানের দিকে ঢুকছো। প্রথম পাতায় দেখবে আরেকটা কি, নেম অফ দ্য স্কিল, এরকম রয়েছে না একটা, বলো কি আছে? হ্যাঁ স্যার। যে কোন স্কিলটা শেখাবে। ধরা যাক এখানে স্কিল শব্দটা জেনারেলি মেজর গ্রেমের ক্ষেত্রে আমরা ধরি, কিন্তু অনেক সময় হয়তো আমাদের মাইনর কোনো অ্যাক্টিভিটির দিকেও আমাদের যেতে হয়, যেমন ক্যালিস্থেনিক্স যদি আমি ধরি, ডাম্বেল যদি ধরি আমি, সেগুলোরও তো লেসন প্ল্যান আছে। তো সেই ক্ষেত্রে আমরা স্কিল বা দক্ষতা ওই রকম ভাবে লিখবো। কি লিখবো, সেটা নামটা কি লিখবো? ফুটবলের স্কিল পুশপাস, আমি মানলাম। ব্যাডমিন্টনের স্কিল ক্রস কোর্ট রিটার্ন, আমি মানলাম। ভলিবলের স্কিল ডিফেন্স, আমি মানলাম। কিন্তু ক্যালিস্থেনিক্স এর কি এরকম কিছু লেখা যাবে? ক্যালিস্থেনিক্স এর কি এরকম কিছু লেখা যাবে? নো স্যার। না স্যার। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করে এটাকে ট্যাকেল করব? ওই জায়গাটা কি লিখবো? আর ওটা 4 কাউন্ট। যাই হোক, মানে আমি 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 অ্যানসারটা এখনই চাইছি না, আমি ভাবনাটাকে উস্কে দিতে চাইছি যে কিভাবে কিভাবে ভাববো। তাহলে এটা একটা বিরাট সুন্দর জায়গা যে কি লিখবো ওই জায়গাটায়। ক্যালিস্থেনিক্স না হয়ে যদি তোমার ধরা যাক কোন একটা আসন হয়, তাহলে সেখানে কি একই রকম ভাবে এইরকম ভাবে কোনো আসন, কোন একটা স্পেসিফিক কোন একটা স্কিল কি এইভাবে লেখা যায়? আমি জাস্ট ভাবনাটা ভাবছি। তারপরে কি থাকে যেন আরেকটা লাইন থাকে, আমার মনে পড়ছে না। ওই স্কিলের নিচে কি থাকে যেন একটা? স্যার টিচিং মেথড। হেডিং, টিচিং মেথড। ইয়েস, কোন মেথডে টিচিং করবে। তাহলে এইটা হ্যাঁ টিচিং মেথড, যে এইটা তুমি কোন মেথডে তুমি টিচিং করবে। কি কি মেথড আছে টিচিং এ পড়েছো নিশ্চয়ই, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার হয়ে গেছে, টিচিং মেথড নিশ্চয়ই পড়ানো হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার, পড়ানো হয়েছে। তাহলে কি মেথডে টিচিং করবে, কি কি মেথড আছে? স্যার লেকচার মেথড, ডেমনস্ট্রেশন মেথড, ইমিটেশন মেথড, পার্ট মেথড, হোল মেথড, হ্যাঁ না তা না, ইত্যাদি 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 ইত্যাদি। তাহলে এই দিকটা আমি যাচ্ছি না খুব একটা। তাহলে খুব সুন্দরভাবে, হ্যাঁ বলো। স্যার পামেলিন নেটওয়ার্ক বলে ও আমাদের কথাগুলো পরে শুনতে পাচ্ছে, এই জন্য পরে রিপ্লাই করছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, ওই জন্য ও, হ্যাঁ তা হবে হয়তো। ওর বাড়ি কোথায়? স্যার ওর পটাশপুর। সেটা আবার কোথায় পটাশপুর? স্যার পূর্ব মেদিনীপুর। ও পূর্ব মেদিনীপুরের পটাশপুর, বাবারে বাবা, পটাশ। হ্যাঁ ওই জন্যই ও একটু লেটে শুনতে পাচ্ছে। আচ্ছা, তাহলে এই জায়গাটা আমাকে মাথায় রাখতে হবে। তারপরে কি আছে? স্যার জেনারেল অবজেক্টিভস আর এরকম কি ছিল স্যার? জেনারেল অবজেক্টিভস আর স্পেসিফিক অবজেক্টিভস। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, জেনারেল অবজেক্টিভস আর স্পেসিফিক অবজেক্টিভস। তাহলে জেনারেল অবজেক্টিভস, ধরা যাক আমি ক্যালিস্থেনিক্স শেখাচ্ছি, তাহলে তার সরি তাহলে
ক্যালিস্থেনিক্সের জেনারেল অবজেক্টিভস কি হতে পারে তোমাকে ভাবতে হবে। ভেবে ভেবে তুমি যদি কোনো রসদ না পাও তখন তোমাকে বই ঘাঁটতে হবে, ইন্টারনেট ঘাঁটতে হবে যে ক্যালিস্থেনিক্সের জেনারেল অবজেক্টিভস কি হতে পারে। পুশপাসের জেনারেল অবজেক্টিভস কি হতে পারে। ফুটবলে পুশপাস ধরা যাক, সহজ একটা স্কিল, তার জেনারেল অবজেক্টিভস কি হতে পারে বলো। স্যার টু লার্ন দ্য স্কিল। টু লার্ন দ্য স্কিল, আচ্ছা তাহলে স্পেসিফিক অবজেক্টিভস কি? স্কিলটা দক্ষ হয়ে ওঠা। সে তো টু লার্ন দ্য স্কিল তো বটেই, ওইটাই তো। স্যার পায়ের পেশি ডেভেলপমেন্ট। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য এরিয়া অফ কনসেপশন, ধারণা, তোমাকে ভাবতে হবে। স্যার স্পেসিফিক স্যার এটাও তো হতে পারে যে স্যার টু ডেভেলপ আওয়ার হ্যামস্ট্রিং মাসেলস এন্ড অলসো লেগ আদার্স মাসেল। দেখো জেনারেল মানে হচ্ছে অনেকটা ছড়ানো, স্পেসিফিক মানে হচ্ছে টু দি পয়েন্ট, এম আই রাইট? জেনারেল মানে হচ্ছে ছড়ানো, সেখান থেকে একদম ভেরি স্পেসিফিক। তাহলে আমি পুশপাসের ক্ষেত্রে টু লার্ন দ্য স্কিল, এটা জেনারেল একদম সঠিক। তাহলে স্পেসিফিক কি হবে যে নির্দিষ্ট প্লেয়ারের কাছে সঠিকভাবে বলটিকে পাস করে পাঠানো, কি তাই তো নাকি? এটাই তো আমার স্পেসিফিক। আমরা পুশপাস কেন করি? খেলার মাঠে ফুটবল কম্পিটিশন, মেন উদ্দেশ্য তো যে কোনো যাই স্কিল শিখি না কেন তার প্রধান মুখ্য লক্ষ্য কি? যে সঠিকভাবে পাস করা, কম্পিটিটিভ সিচুয়েশনে সেটাকে এক্সিকিউট করা, তাই তো? আমি ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করি, কেন প্র্যাকটিস করি? আমি 3 ঘন্টা প্র্যাকটিস করি ডেইলি, কিন্তু ম্যাচে কি 3 ঘন্টা টাইম পাই? ম্যাচে তো টাইম পাই 40 মিনিট, কখনো 60 মিনিট, কখনো 90 মিনিট। তার মানেটা কি? তাহলে স্কিল প্র্যাকটিসের উদ্দেশ্যটা কি? যে ওই দক্ষতাটা কম্পিটিটিভ সিচুয়েশনে মাঠে এক্সিকিউট করা। ডিফারেন্সটা কি? আমি যখন প্র্যাকটিস করি তখন কিন্তু আমাকে সেই অর্থে কেউ বাধা দেয় না, সেখানে দর্শকের গালাগালি শুনতে হয় না, সেখানে অফিসিয়াল থাকে না, সেখানে প্রচুর টাইম পাওয়া যায়, সেখানে আমি ভুল করলে আমাকে কোচ খুব একটা বকবে না, আমার রেকটিফাই করার চান্স আছে। কিন্তু কম্পিটিটিভ সিচুয়েশনে দেখো এর একটা কন্ডিশনও তুমি পাবে না, সবকিছুই তোমার এগেইনস্টে। তাহলে ওই সিচুয়েশনে তুমি যাতে তোমার দক্ষতাটাকে দেখাতে পারো, সেটি তোমার মেন উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য, নির্দিষ্ট উদ্দেশ্য। তাহলে তোমার পুশপাসের মেন উদ্দেশ্য কি? যে কম্পিটিটিভ সিচুয়েশনে তোমার পার্টনারকে সঠিকভাবে বলটা পাস করা। এটাই তো হওয়া উচিত নাকি? আমার কি মনে হয়, এই তোমাদের কি মনে হয় বলো? হ্যাঁ স্যার ওটাই একদম। ইয়েস স্যার। না না, আমি আমি বলছি বলে সাপোর্ট করো না প্লিজ। তোমাদের যদি মনে সত্যি সত্যি অন্য কোনো ধরনের চিন্তা আসে সেটা খোলাখুলি বলো, কোনো তাতে ভয়ের কিছু নেই। স্যার আরেকটা স্যার এটাও তো হতে পারে স্যার, ওই যে আমাদের যে আমরা যে কোনো অ্যাক্টিভিটি করতে গেলে তো আমাদের ফিজিক্যাল, মেন্টাল এবং ইমোশনাল সব রকম ডেভেলপমেন্ট হচ্ছে, তার সাথে সাথে আমাদের যে স্যার পায়ের যে মাসেল গুলো আছে ওই মাসেল গুলো স্যার তো অ্যাক্টিভ হচ্ছে, মানে অনেকটা হ্যাঁ, কার্যকরতা বেড়ে যাচ্ছে। তোমার কথাটা স্যার ঠিক, অ্যাক্টিভ হচ্ছে ঠিকই, কিন্তু আমার পুশ পাস আমি স্কিলটা শিখছি, তার উদ্দেশ্য কি মাসেলটাকে ডেভেলপ করা? না স্যার, ওটা মেন উদ্দেশ্য হচ্ছে আমার প্লেয়ারকে সঠিকভাবে বলটা পাস করা। ব্যাস, মেইন উদ্দেশ্য বা কোনো রকম উদ্দেশ্যই হতে পারে না হ্যামস্ট্রিং মাসেলে ডেভেলপ করা, পাওয়ার বাড়ানো, সোশ্যাল সমস্ত কোয়ালিটি গুলোকে ডেভেলপ করা, এটা পুশপাসের উদ্দেশ্য হতে পারে না। কিন্তু ভালো পুশপাস করতে গেলে হয়তো মাসেলে জোর দরকার, ভিশন দরকার, কোঅর্ডিনেশন দরকার, ইত্যাদি ইত্যাদি। কাকে পাস করব? তাহলে আই লেগ একটা কোঅর্ডিনেশন দরকার। আমি তো একবার দেখলাম ওকে, ওই প্লেয়ারটা ওইখানে, তারপরে বল মারার সময় কি আমি আবার ওকে দেখি নাকি? বল মারার সময় যদি ওকে দেখি তাহলে তো বলের ঠিক জায়গায় পুশ করতে পারবো না। তাহলে একবার দেখে নিচ্ছি পেরিফেরাল ভিশন, আমার 180 ডিগ্রি ভিশন, আমি ওই দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি এই দিকে আমার একটা প্লেয়ার আছে, তাহলে আমি বলটাকে যখন পুশ পাস করবো পাটাকে একটু অ্যাঙ্গেল করে দিলাম, একটু কোণে করে দিলাম, বলটা ওই দিকে চলে গেল, হয়ে গেল। উদ্দেশ্য তো ওইটাই আমার, যে যাই করি না কেন বলটা যাতে ঠিক জায়গায় যায়। কি তাহলে বোঝা গেল জেনারেল অবজেক্টিভস আর স্পেসিফিক অবজেক্টিভস। এইবার আমি যদি ক্যালিস্থেনিক্সে আসি, তাহলে কি বলা যেতে পারে? ক্যালিস্থেনিক্সটা আমরা করি কেন, একটু ছোট্ট করে ভাবো।
বা এই ধরনের এই যে ডাম্বেল, ওয়ান্ড, লেজিং, এগুলো করি কেন? একটু ভাবো কেন করি? স্যার এগুলো তো অ্যাকচুয়ালি লো ক্যালিস্টেনিক্স, যেটা লো ইন্টেন্সিটি স্যার রিদমিক এক্সারসাইজ ওটা। এবার স্যার সংঘবদ্ধ ভাবে করলে স্যার অ্যাকচুয়ালি দেখতেও ভালো লাগে, এবং যারা অ্যাকচুয়ালি মানে ছোট থেকে বয়স্করা সব ক্ষেত্রে মানুষ এটা করতে পারে, তার জন্য তাদের শারীরিক ডেভেলপমেন্ট হচ্ছে স্যার এমনিতে। একদম। তাহলে দেখো, তাহলে আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে অ্যাস্থেটিক বিউটি, অ্যাস্থেটিক বিউটি থ্রু মাস অ্যাক্টিভিটি অর গ্রুপ অ্যাক্টিভিটি। একটা দারুণ রিদমিক, একটা সুন্দর একটা এক্সিকিউশন হবে। একটা দল অথবা মাস মানে অনেক মানুষ একসঙ্গে, হয়তো 5000 ছেলে মেয়ে একটা ড্রিল করছে, ক্যালিস্থেনিক এক্সারসাইজ করছে একসঙ্গে 5000 ছেলে মেয়ে, আবার কোনো সময় 50 জন ছেলে মেয়ে। তাহলে একটা গ্রুপ হতে পারে আর হিউজ মাস হতে পারে। তাহলে এইটা হচ্ছে আমার জেনারেল অবজেক্টিভ, তাই তো? আর স্পেসিফিক অবজেক্টিভ আমরা বলতে পারি যে ডিফারেন্ট বডি পার্টস এর মধ্যে কোঅর্ডিনেশন, রিদিম, কিছুটা কোর মাসেল স্ট্রেংথ ডেভেলপমেন্ট, মাসেল এন্ডুরেন্স স্যার, মাসেল এন্ডুরেন্স, কোর মাসেল এন্ডুরেন্স ইত্যাদি ইত্যাদি, এগুলো হতে পারে। বোঝা গেল? এইরকম ভাবে তোমাকে প্রতি মুহূর্তে ভাবতে হবে। হাই জাম্প, আমি একটা হাই জাম্প স্কিল শিখছি, তার জেনারেল অবজেক্টিভস কি, স্পেসিফিক অবজেক্টিভস কি? তুমি যখন ক্লাস 5 এর বাচ্চাকে শেখাচ্ছ হাই জাম্পের স্কিল, সেই ক্ষেত্রে কি জেনারেল কি স্পেসিফিক কি হতে পারে, তোমাকে ভেবে ভেবে একটা ডিসিশনে আসতে হবে। তাহলে ক্লাস 5 এর একটা বাচ্চাকে শেখাচ্ছ, জেনারেল অবজেক্টিভস কি হতে পারে? টু টিচ দ্য টেকনিক অফ এক্সিকিউটিং দ্যাট পার্টিকুলার অ্যাক্টিভিটি, এরকম হতে পারে। আর স্পেসিফিক হচ্ছে যে to apply high intensity training for the perfection of the process of such technique। প্রথমটা হচ্ছে ওকে শুধু টেকনিকটা শেখানো, যে কি করে লাভ দিতে হয় ইত্যাদি। আর স্পেসিফিক অবজেক্টিভ কি, একদম করে গিয়ে যে টোটাল স্কিলটা কি, ফার্স্ট বিউটি কিভাবে দেয়, বা সিজার কিভাবে দেয়, বা 3 পয়েন্ট কিভাবে দেয়, এটাকে একদম ক্রুশিয়ালি পুরো স্কিলটাকে শেখানো, যাতে ও স্যার অবজেক্টিভস গুলো কি বললেন? পেনসিলার না মানে যা, ও তো বোধহয় ইয়েতে অডিও প্রবলেম হচ্ছে। হ্যালো আমেলি, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, তুমি কি শুনছো বসে? মানে কেটে কেটে আসছে কথাটা তো ঠিক বুঝতে পারলাম না, আরেকবার বল। আমি তো ভুলে গেছি কোন জায়গাটায় কি বলেছি, এরকম ভাবে গানটা শুনতে পেয়েছি। গানটা তো শুনতে পাবি, কিন্তু কি কোন জায়গাটা ঠিক আছে, পরে কারোর থেকে জেনে নেবো। হ্যাঁ, এইটা একটা গুড ডিসিশন, কারণ আমি কোন জায়গাটা কি বলেছি এরকম ভাবে তো মনে রাখা। জেনারেল অবজেক্টিভ আর স্পেসিফিক অবজেক্টিভস, অর্থাৎ একটা হচ্ছে সাধারণ উদ্দেশ্য, একটা হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্য। ঠিক আছে তাহলে, ঠিক আছে? হ্যাঁ, এবার এই নিয়ে ভাবনাটা তোমাকে ছেলেদের, ছোট ছেলেদের জন্য যেটা ভাগটা বললেন স্যার ওটাই বলুন, ওটাই ও শুনতে পেল না। হ্যাঁ, তাহলে এই যে আবার তোমাকে ভাবতে হবে যে ছোট ছেলে ক্লাস 5 এ, যে ছেলেটি জীবনে কোনোদিন হাই জাম্প কি তাই জানে না, সেই বাচ্চাটাকে তুমি শেখাতে যাচ্ছ। তাহলে সেই বাচ্চাটাকে শেখাতে যাওয়া আর ক্লাস 9-10 এর যারা 5-6-7-8 এ হাই জাম্প একটু 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 করে শিখে 9-10 এ এসছে, তাদের শেখাতে যাওয়া, এই দুটো শেখাতে যাওয়ার জেনারেল অবজেক্টিভস আর স্পেসিফিক অবজেক্টিভস নিশ্চয়ই একরকম হবে না। তাহলে এবার তোমাকে ভাবতে হবে, তাহলে 9-10 এর ছেলেদের আমার সাধারণ উদ্দেশ্য কি হতে পারে আর নির্দিষ্ট উদ্দেশ্য কি হতে পারে। ক্লাস 5 এর ছেলে যে কোনোদিনই হাই জাম্প দেয়নি, তার ক্ষেত্রে জেনারেল উদ্দেশ্য কি হতে পারে আর স্পেসিফিক উদ্দেশ্য কি হতে পারে, তোমাকে ভেবে ভেবে বের করতে হবে। তুমি যত ভাববে
তত তুমি তাড়াতাড়ি পাগল হবে, যত পাগল হবে তত ভালো টিচার হবে। টিচাররা 12 বছরে একবার পাগল হয়, 24 বছরে 4 বার হয়, আর 36 বছরে 18 বার হয়। এগুলো শুনবে, এগুলো সমস্ত তত্ত্ব কথা আস্তে 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 টিচিং প্রফেশনে যখন ঢুকবে তখন দেখবে এগুলো জানতে পারবে। তাহলে মোটামুটি আইডিয়াটা পেলে। এইবারে আসছে আমি পরের পাতায়, যেখানে অ্যাসেম্বলি, রোল কল, হ্যাঁ তেনা ইত্যাদি, তারপরে থাকবে এক্সপ্লেনেশন। তাহলে অ্যাসেম্বলি, রোল কল, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টাস্ক। এটার থেকে নিজেকে যত পারো সরিয়ে নেবে। ইটস এ বোগাস কনসেপ্ট, বোগাস কনসেপ্ট। 40 স্কুল ক্লাস থেকে বেরিয়ে আসলো, খুব অত্যাধুনিক কোনো ইংলিশ মিডিয়াম বোর্ডিং স্কুল হয় বা ইংলিশ মিডিয়াম ডে স্কুল হয়, জেনারেল স্কুল, জেনারেলি বারবার বলছি কিন্তু, অথবা বাংলা মিডিয়ামও সরকারি খুব ডিসিপ্লিন স্কুল যদি হয়, তাহলে বাচ্চারা দেখবে নিখুঁত ভাবে লাইন দিয়ে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে সুন্দরভাবে ওরা তোমার ক্লাসে জয়েন করে গেল। কিন্তু 95% বা যাই হোক 90% স্কুলেই দেখবে বাচ্চারা ফিজিক্যাল এডুকেশন ক্লাস মানেই এই যে দৌড় লাগালো 40টা বাচ্চা সারা মাঠ দৌড়ে যাবে, তাদেরকে তোমার বাঁশি বাজিয়ে জড়ো করতে করতেই দেখবে তোমার 20 মিনিট কেটে গেল। তারপরে হেডমাস্টার মশাই আসলো, ও মাস্টার মশাই আপনি কি করছেন, এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, অন্যান্য স্যাররা ডিস্টার্ব ফিল করছে ক্লাসে। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টাস্ক। তাহলে কি করতে হবে, তোমাকে ওইটাও প্ল্যানিং এ রাখ। তুমি যদি হাল ছেড়ে দিয়ে মাঠে দাঁড়িয়ে থাকো যে স্টুডেন্টরা আসবে, আমি বারবারই বলছি তোমাকে আগে যা, ওই জন্য দেখবে নেচার অফ স্কুল একটা পয়েন্ট ছিল, ছিল কিনা? হ্যাঁ স্যার ছিল। ছিল তো। তাহলে তোমাকে আগে স্কুলে জয়েন করেই তোমাকে আগে পালসটা বুঝে নিতে হবে কি ধরনের স্কুল, ইনডিসিপ্লিন স্কুল না ডিসিপ্লিন স্কুল, নাকি খুব লোয়ার ক্লাসের লোকজন ছেলেরা পড়তে আসছে আর্থিক ভাবে, নাকি খুব হায়ার ক্লাসের ছেলে মেয়েরা পড়তে আসছে। এই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাকে জাজ করে নিতে হবে। যদি ইনডিসিপ্লিন স্কুল হয় তাহলে কিন্তু তোমাকে অন্যরকম স্ট্র্যাটেজি নিতে হবে শুরু থেকেই একদম, মানে বরং ভেরি বিগিনিং ডে। কড়া টিচারের কথা আমি বলছি না, অর্থাৎ শিক্ষক তার উপস্থিতি দিয়ে তোমাকে বুঝিয়ে দিতে হবে যে আই এম ইউর ফ্রেন্ড, তোমাদের বন্ধু, পরামর্শদাতা, আমি অত্যাচারী শিক্ষক নই। হাতে লাঠি নিয়ে লাইন কন্ট্রোল করতে যেও না, কোনো দিন যাবে না। চর্থাপ্পত্য নয়, প্রশ্নই ওঠে না। কিন্তু কি স্ট্র্যাটেজি নেবে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ তোমরা যে 50 জন স্টুডেন্ট আছো, 50 জনের টাইপ 50 রকম। সুতরাং কোনো একটা মেথড বলে দিলে সেটা সবার ক্ষেত্রে একই রকম ভাবে প্রযোজ্য হবে না। সুতরাং তুমি কিভাবে স্কুলের থেকে, ক্লাস থেকে ওদের বের করবে, ইট ইজ ইয়োর ইন্ডিভিজুয়াল স্ট্র্যাটেজি। রোল কল করার দিকে যেও না, অযথা সময় নষ্ট, অযথা সময় নষ্ট। ইট ইজ বেটার, ইট ইজ বেটার। কিরকম বেটার, ওই যে ছেলেগুলো এখানে এসছে তারা তো তোমার ক্লাসে ছিল তো তারা, সেখানে তো রোল কল হয়েই গেছে। তুমি ক্লাস ক্যাপ্টেনকে কায়দা করে ডেকে জেনে নাও, এই আজকে কে অ্যাবসেন্ট আছে রে, তোমার খাতায় নোট করে নাও অ্যাবসেন্ট। এইবার আরেকটা কেস হতে পারে যে ক্লাসে প্রেজেন্ট ছিল কিন্তু কোনো কারণে ফিজিক্যাল এডুকেশন ক্লাসে টুপ করে অন্যদিকে চলে গেছে। 5-6 এর ছেলে হলে এই লেভেলে দুষ্টুমি করবে না, 9-10 এর ছেলে হলে কিন্তু ভয়ঙ্কর প্রবলেম, বিড়ি খেতে চলে গেছে পেছনে। সুতরাং সেক্ষেত্রেও তোমার আস্থা এই ক্লাসটা শুরু করে দাও, ক্লাসটা শুরু করে দিয়ে ক্লাসটা চলতে থাকলো, তার মাঝখানে ক্যাপ্টেনকে ডেকে একবার ই করে নাও কায়দা করে। কারণ অযথা আমি দেখেছি রোল কল করতে করতেই তোমার দেখবে 3-4-5 মিনিট টাইম চলে যাবে। সুতরাং সেই টাইমটা নষ্ট করার মতো জায়গা তোমার নেই। বাট অ্যাসেম্বলি, সিস্টেমেটিক ওয়েতে অ্যাসেম্বলি ইজ ভেরি ইম্পর্টেন্ট। দাঁড় করালে কুইক, আর একবার দুবার প্রথম একদিন দুদিন দেখবে ওদের হাইট অনুযায়ী দাঁড়াতে অসুবিধা হচ্ছে, তুমি একবার যদি ওদেরকে ঠিক করে দাও কে কার ডান দিকে আছো এটা দেখে নাও, তোমার ডাইনে কে আছে বায়ে কে আছে, পরের দিন দেখবে ওরা দেখবে ঠিক সুন্দর করে এসে দেখবে ওইভাবে দাঁড়িয়ে পড়েছে। এবং এটা খুব কড়া ভাবে কিন্তু ওদের কন্ট্রোলে রাখতে হবে। কড়া ভাবে মানে এই কড়া মানে কিন্তু কঠোর অনুশাসন, মিলিটারি একাডেমির মতন তা নয়। এই কঠোর মানে হচ্ছে তোমার প্রচ্ছন্ন ভালোবাসার মাধ্যম, যাতে ওরা বুঝতে পারে। এক্সপ্লেনেশন, কি স্কিল নেবে আর কি, সেটাকে এক্সপ্লেইন করা খুব সংক্ষেপে। কারণ তুমি যদি একটা পুশপাস নিয়ে তুমি যদি হ্যামস্ট্রিং মাসেল কন্ট্রাক্ট করবে, 4 লেগ উঠলো,
তোমার অল অ্যারাউন্ড দিস পার্টিকুলার এই বৃত্ত বরাবর একটা বৃত্তচাপ বরাবর খুব কম সময়ে প্রচন্ড পাওয়ার অ্যাপ্লাই করলে বলের পেটে এত কিছু এক্সপ্রেশন করলে কিন্তু শুরুতেই তোমার কিন্তু প্ল্যান কিন্তু ধাক্কা খাবে। বিকজ অফ দ্যাট ওই বাচ্চাগুলো খেলতে চায়, টাচ করতে চায় বল, সুতরাং যত পারো ওদেরকে টাচ করাও, প্রয়োজন পড়লে এক্সপ্লেনেশন ভার্বাল এক্সপ্লেনেশন বাদ দিয়ে দাও, লেখা থাক লেখা আছে ঠিক আছে, ভার্বাল এক্সপ্রেশন বাদ, ডেমনস্ট্রেশনে চলে যাও। আজকে আমরা পুশ পাস স্কিলটা শিখবো, গ্রুপ অ্যারেঞ্জ করা কিভাবে দাঁড় করাবো, হাফ সার্কেল, ফুল সার্কেল না লাইন, এটা তোমার ইভেন্ট অনুযায়ী হবে, স্ট্রেংথ অনুযায়ী হবে, কতজন স্টুডেন্ট আছে, ইকুইপমেন্ট কটা আছে, ফুটবল কটা আছে, এই সমস্ত বিষয়গুলোর উপর ডিপেন্ড করবে কোন স্ট্র্যাটেজি নেবে। ডেমনস্ট্রেশন আজকে তোমাদের আমি ফুটবলে পুশপাস শেখাবো, দেখো পুশপাস কিভাবে করতে হয়। এইভাবে বলটা রাখলাম, বলের পাশে মোটামুটি পা, আমি দেখেছি ছেলেদেরকে শেখানো হয় ছেলে মেয়েদের যে বলের থেকে 6 ইঞ্চি দূরে পা রাখবে। এবার দেখেছি বল 6 ইঞ্চি যেই তুমি বলেছো, ওই বাচ্চা বলটার সামনে গিয়ে একটু দেখে নিল 6 ইঞ্চি, পা মেপে নেয়, পা মেপে একটা দাগ দিয়ে নিল, সেইখানে পাটা রাখলো। নো, নেভার, নট দ্যাট। এই মেজারমেন্ট যদি বলে দাও, বিকজ অফ দ্যাট একটা বাচ্চা আছে 4 ফুটিয়া, তার পা হচ্ছে তোমার ধরা যাক 6 ইঞ্চি, সেই বাচ্চাটা যখন স্টান্স নেবে, আর একটা বাচ্চা আছে 5.5 ফিট, তার পা হচ্ছে প্রায় 8 ইঞ্চি, তা সেই বাচ্চাটা দুটোর কি 6 ইঞ্চি গ্যাপ বলের থেকে দুজনের ক্ষেত্রে কি একই রকম এফেক্ট আনবে? কি আমার কথাটা বোঝা গেছে? ইয়েস স্যার। কে বুঝতে পারোনি? কে বুঝতে পারোনি? আরে উত্তর দেয় না, তার মানে সবাই বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, বিপুল এসছে আবার, বিপুল, ও বিপুল স্যার ওর একটু নেটওয়ার্ক প্রবলেম, ও জয়েন করছে আবার কেটে যাচ্ছে, শুনতে পাচ্ছে না আপনার কথা ঠিকঠাক। ওকে ব্যান্ডেড লাগাতে বলো, কেটে যাচ্ছে যখন ব্যান্ডেড লাগিয়ে দাও। বিপুল দাস হ্যাজ লেফট দ্য পাগলা, কিন্তু এখানে তো নাম দেখাচ্ছে বিপুল দাসের। আচ্ছা, তাহলে ডেমনস্ট্রেশনটার মাধ্যমেই কিন্তু তোমাকে যা করা করে দিতে হবে। এইবারে আসছে ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, আমার মনে হয় কি আমি ওই স্টেজগুলো কি ঠিকঠাক বলছি? হ্যাঁ স্যার। যদি কিছু বাকি থাকে দেন দেন থামাবে কিন্তু, কারণ আমি তো আর অত মনে নেই, আমি পরপর স্মৃতি থেকে উদ্ধার করে বলছি। এবার প্র্যাকটিস। স্যার ডেমনস্ট্রেশনের আগে ওরিয়েন্টেশনটা ছিল তো? ওই তো ওইটাই, এক্সপ্লেনেশন ওরিয়েন্টেশন একই। ওকে স্যার। ঠিক আছে, এক্সপ্লেনেশন আছে নাকি? এক্সপ্লেনেশন তারপরে ওরিয়েন্টেশন। না স্যার, এক্সপ্লেনেশন বলে এরকম মেনশন কিছু নেই, ওরিয়েন্টেশন আছে। সো দ্যাট ইজ এক্সপ্লেনেশন, অর্থাৎ পুরো ব্যাপারটাকে ব্যাখ্যা, ওদেরকে একটু বুঝিয়ে দেওয়া ব্যাপারটার সাথে যে কি আমরা করতে চলেছি, সেটাই আমি এক্সপ্লেনেশন হিসেবে বললাম। ওকে, আচ্ছা, এবার প্র্যাকটিস। আমার স্কিলটা ডেমনস্ট্রেশনটা দেওয়ার উদ্দেশ্যই তাই যে এবারে ওরা প্র্যাকটিস শুরু করবে। এই প্র্যাকটিস করলে তার কারেকশন করতেই, উইদাউট কারেকশন প্র্যাকটিস ইজ no such value, practice has no such value, valueless। সুতরাং আমাদের স্টেপ গুলো কিরকম হবে এটা একটু লিখে নাও, এটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে আমি লেখাই। লেখো প্র্যাকটিস, লিখেছো প্র্যাকটিস? ইয়েস স্যার। তার নিচে লেখো জেনারেল কারেকশন, জেনারেল কারেকশন, রিপ্র্যাকটিস, রিপ্র্যাকটিস। এটা কি নিচে নিচে অ্যারো দিয়ে লিখে যাবো? হ্যাঁ, পরপর আসছে আর কি। প্রথমে প্র্যাকটিস করাবো, তারপরে জেনারেল কারেকশন, তারপরে রিপ্র্যাকটিস মানে আবার প্র্যাকটিস, তারপরে স্পেসিফিক কারেকশন, তারপরে স্পেসিফিক কারেকশন, তারপর স্পেসিফিক প্র্যাকটিস, স্পেসিফিক কারেকশনের পরে স্পেসিফিক প্র্যাকটিস, again general practice, again general practice,
then again specific correction, then again specific correction, final practice, final practice. বোঝা গেল? ইয়েস স্যার। আরেকবার পড়ো তো, মানে আমাকে শোনাতে হবে না, নিজেরাই একবার করে পড়ো। পরপর ধাপগুলো, এগুলো হচ্ছে ধাপ, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, ইত্যাদি ইত্যাদি। স্যার হ্যাঁ, কে? স্পেসিফিক কারেকশনের পরে শুনতে পারেন, একটু যদি বলেন। এই সব নাশ করেছে। একজন বলো, যে লিখেছো সবকটা সেটা বসে বলো। ফাইনাল প্র্যাকটিস শেষে একবারে। হয়েছে? বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, বলো। হাসিবুল ইসলাম, হাসিবুল ইসলাম কে? হাসিবুল? হ্যাঁ স্যার। লিখেছো সবকটা? হ্যাঁ স্যার। গুড। তাহলে দেখো আমি শুরু করি। প্রথমটা হচ্ছে প্র্যাকটিস। তো আমি ডেমনস্ট্রেশন করলাম, সবাই একসাথে প্র্যাকটিস শুরু করলো। আমি ক্রিটিক্যাল দিকগুলো বাদে মানে পরে আসছি, সবাই একসাথে প্র্যাকটিস শুরু করলো। দেখবে প্রথম যখন প্র্যাকটিস করে সবারই প্রায় ভুলের সংখ্যাটা বেশি বা অধিকাংশই ভুল করবে। তাহলে ওই জন্য দেখো লিখেছি জেনারেল কারেকশন। অর্থাৎ এই সবাইকে তুমি দেখলে 2-3 মিনিট ওরা প্র্যাকটিস করছে, ভালো করে ওয়াচ করলে, ওয়াচ করে দেখলে যে পুশ পাসের ক্ষেত্রে ওদের কোন জায়গাটা ভুল হচ্ছে। ভুল হচ্ছে তুমি অধিকাংশই দেখলে বলের কোন জায়গাটা স্ট্রাইক করতে হবে সেটা ওরা ভুল করছে, আর পাটা কতটা তুলবে সেই জায়গাটাও ভুল করছে। এগুলো তোমার অবজারভেশন, এগুলো হচ্ছে তোমার অবজারভেশন। এই অবজারভেশন কোয়ালিটি ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ এ টিচার। টিচারকে অবজার্ভ করতে হবে, অবজার্ভ না করলে কিন্তু হবে না। সুপারভিশন ইটসেলফ এ ডিফারেন্ট থিং। সুপারভিশন হচ্ছে অনেকটা চোর ধরার মতো, সেই দায়িত্ব নিয়ে টিচার আসেনি। টিচার হচ্ছে অবজার্ভ করবে। অবজারভেশন ক্যাপাসিটি যেই টিচারের যত ভালো, সেই টিচার তত সফল। বুঝতে হবে কোন জায়গাটা ভুলটা করছে। তুমি এই দুটো পয়েন্ট দেখলে যে ম্যাক্সিমাম এই দুটো ভুল করছে। এই স্টপ টিভি, স্টপ। তোমাদের এই দুটো জায়গা ভুল হচ্ছে। দেখো প্রথম কথা হচ্ছে বলটার কোথায় মারবো আমি। পুশ পাস, পুশ পাস কেন করি আমরা? যে খুব কাছাকাছি একজন প্লেয়ার আছে, তাকে বলটা খুব কম সময়ে যাতে তার কাছে পৌঁছে যায়। তাহলে বলটা যদি আমি বলের নিচে মারি তাহলে বলটা ওপরে উঠবে, সে রিসিভ করতে তার অসুবিধা হবে। বলটা যদি উপরে মারি তাহলে বলটা বাউন্স করতে করতে যাবে, তার রিসিভ করতে অসুবিধা হবে। তাহলে বলটার পেটে যদি আমি মারি তাহলে বলটা একদম গড়িয়ে দেখো ঠিক ঘাসের উপর দিয়ে সুন্দরভাবে তোমার কাছে। আমি আরেকবার দেখাচ্ছি বলে তুমি আরেকবার ডেমো দেখিয়ে দিলে, দেখেছো বলটা কত সুন্দর গেল। এবার দেখো আমি নিচে মারছি, এই দেখো আমি ওপরে মারছি। এই দুটো কেসও তোমাকে দেখাতে হবে যে প্রবলেমটা কি হচ্ছে, তবে ওরা রিয়েলাইজ করবে আরে তাই তো মাঝখানে মারলে দারুণ যায়। এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে পাটা কতদূর তুলবো। আমরা যখন খুব জোরে শট মারি দেখবে পা অনেক দূর তুলি, আর এখানে আমি তো সিম্পল পুশ পাস করছি, 10 মিটার 12 মিটার 15 মিটার 20 মিটার পর্যন্ত ম্যাক্সিমাম বলটা যাবে। তাহলে হালকা করে পাটা তুলো, আস্তে করে বলের পেটে মেরে দাও, হয়ে গেল। দিস ইজ কল্ড জেনারেল কারেকশন। এইবারে ওরা আবার প্র্যাকটিস শুরু করলো। এইবারে তুমি দেখলে প্রথমে যে 50% ছেলে ভুল করছিল, তাদের মধ্যে তুমি দেখবে 25% ছেলে এখন ঠিক করছে। 25% ছেলে এখন ঠিক করছে। দেখো তো কি হচ্ছে। তাহলে এবারে ওই যে 25% কমে গেল, তাহলে এখন তোমার কিন্তু অবজারভেশন তোমাকে বলছে যে এখন এখনো পারছে না, এই সংখ্যাটা অত্যন্ত অল্প। এইবারে কি করবে? ওই সংখ্যাটাকে আলাদা করে ফেলো, আলাদা করে ফেলো। আর বাকি যে ছেলেগুলো তারা একটু সাইডে, এদেরকে আলাদা করে নিয়ে চলে আসলে 8 জন 9 জন 10 জন 11 জন, ওরা আলাদা প্র্যাকটিস করতে থাকলো। তুমি এবারে এদেরকে স্পেসিফিক কারেকশন, অর্থাৎ নির্দিষ্ট কয়েকজনকে বের করে এনে আবার তুমি দেখালে, আবার দেখালে, আবার ওরা ওই কজনই ওই দিকটায় তুমি আর চোখে দেখছো যে ওরা কি করছে, দুষ্টুমি কেউ করছে। কারণ ওর মধ্যেই দেখবে কেউ গিয়ে পেছনে চাটা মারছে, কেউ পেছনে লাথি মারছে, কেউ ইচ্ছে করে বলটাকে পুশপাস করে অন্যদিকে পুকুর হয়তো সেই দিকে পাঠিয়ে দিয়েছে। এরা দুষ্ট ছেলে থাকবে।
সেগুলো তোমাকে কিন্তু খুব ট্যাক্টফুলি, অর্থাৎ এমন ভাবে ওই ছেলেগুলোকে আলাদা করবে যাতে এই ছেলেগুলোকে তুমি যখন স্পেসিফিক কারেকশন করাচ্ছ তোমার ভিউসটা যেন ওই ছেলেগুলোর দিকেও থাকে। তুমি যদি নিজে মাঝখানে দাঁড়াও, এইদিকে ওদের করাচ্ছ ওইদিকে ওরা, তাহলে তো খুব মুশকিল, তাহলে তো তুমি ওদেরকে দেখতে পাবে না। আর ওরা যখন যেই দেখবে স্যার পেছন দিকে ফিরে দাঁড়িয়েছে বাস ফুর্তি। সুতরাং তোমাকেও খুব ট্যাক্টফুলি পজিশন নিতে হবে, কোন পজিশনে থেকে তুমি শেখাবে। আবার তুমি যদি ওই গ্রুপটা, যেই গ্রুপটা পারছে মোটামুটি প্র্যাকটিস করছে, তাদের সামনে যদি এই গ্রুপটাকে দাও, তাহলে কিন্তু ওরা এই গ্রুপটার দিকে তাকিয়ে থাকবে, ওরা এই গ্রুপটার দিকে তাকিয়ে থাকবে। কেউ আবার সিটি দেবে, কেউ প্যাক দেবে, এরকম করবে। তা সুতরাং তোমাকে দেখতে হবে তুমি কিভাবে ট্যাকেল করছো। আচ্ছা বলো তো একটা জিনিস, একটা গরু এইদিকে মুখ করে বাঁধা, টাইট করে গলায় দড়িটা বাঁধা, আরেকটা গরু এইদিকে মুখ করে বাঁধা, মাঝখানে খাবার, কি করে খাবে? টাইট করে বাঁধা, অর্থাৎ দড়িটা যে বড় তা নয়, টাইট করে বাঁধা, কি করে খাবারটা খাবে? স্যার দড়িটা ঘুরিয়ে খাবে, মানে গরুটা এক পা ঘুরে গিয়ে ঘুরে খাবে। কিন্তু ওটা তো টাইট করে বাঁধা তো খুঁটিটার সাথে, মোটামুটি খুব একটা ঘোরার স্কোপ নেই। ধরে যাক 1 হাত বা 2 হাত মতন লেন্থ মাত্র, আর গরুটার লেন্থ তো প্রায় 6 ফিট। স্যার বাঁধাটা আছে কার সঙ্গে? হ্যাঁ বাঁধাটা যে জায়গায় আছে স্যার, যে জায়গায় বাঁধা আছে স্যার। দাঁড়া দীপঙ্কর বোধহয় বলছে, কে বলছে? দিব্যেন্দু বলো, দিব্যেন্দু বলো। স্যার দড়িটা স্যার যে জায়গায় বাঁধা আছে আর গরুটা স্যার যত দূরে আছে স্যার পুরোটা ঘুরবে, মানে দড়ি সমেত গরুটা নিয়ে এক পাক ঘুরবে স্যার। তাহলে ঘুরলে লাভটা কি হলো? খাবারটা তো মাঝখানে আছে, তো খাবারের লেন্থে তো পাবে না, ঘুরলো না। খাবারটা বুঝলাম, ঠিক আছে ঘুরে গেল, লাভটা কি হলো? খাবারটা তো এইখানে রয়ে গেছে। হ্যাঁ স্যার। এনিমোর? খাবারটা কিসে আছে জানতে হবে স্যার। খাবারটা ও যেরকম জায়গায় খায়, ওই চারি বা টাগারি যেটাকে আমরা বলি, যার মধ্যে পা দিয়ে ঢেলে দিলে, পা দিয়ে যদি ঢেলে দেওয়া হয় তো মুখে পা দিয়ে ঢেলে দেবে, তাহলে কে কাঠটা ঢালবে? এদিকেরটা ঢাললে এদিকের গরু তো অবজেকশন জানাবে। না স্যার, যে কেউ ঢেলে দিলেই তো আসবে মুখের কাছে কাঠটা। সে আবার কুকুর তো মারামারি করে খেতে পারবে না ওরম করে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, ওরম করে খেতে পারবে না স্যার। তাহলে কে আর কেউ কোনো উত্তর দেবে? দেখো প্রথমেই বলো বলো আসিফ বলো। না স্যার, কোশ্চেনটা স্যার আরেকবার বলুন স্যার। একটা গরুর মুখ এই দিকে, আরেকটা গরুর মুখ এই দিকে, টাইট করে বাঁধা, মাঝখানে খাবার, কি করে খাবে? টাইট করে বাঁধা বলে স্যার কার সঙ্গে বাঁধা আছে? খুঁটির সাথে বাঁধা, মাটিতে খুঁটি পোতা, সেই খুঁটির সাথে যেরকম গরু গোছড় দেওয়া হয়। তাহলে কি ওই তো খুঁটিটা তুলে দিলে স্যার কোনোভাবেই খেতে পারবে না স্যার। আচ্ছা, আর কোন উত্তর? হ্যালো স্যার, হ্যাঁ বলছিলাম দুটো গরুর মুখ তো দুদিকে বাঁধা আছে। হ্যালো হ্যাঁ বলো বলো। বলছিলাম যে দুটো গরুর মুখ তো দুদিকে বাঁধা আছে, কিন্তু মাঝখানেই তো খাবারটা দিলে ওরা তো দুজনেই খেতে পারবে। আরে क्या बात कहाँ से आया, ये उस्ताद है, ভেরি গুড। কনসেপ্টটা কোথায় গন্ডগোল দেখো, শুরুতেই আমরা ধরে নিই কি এই দিকের গরুটা এইদিকে মুখ, এই দিকের গরুটা এইদিকে মুখ, মাঝখানে খাবার। কেন এই দিকের গরুটা এইদিকে মুখ, এই দিকের গরুটার এইদিকে মুখ, এই মুখোমুখি বাঁধা আছে, মাঝখানে খাবার দেওয়া আছে, তাই না? স্যার আমি কোশ্চেনটা স্যার ভুল বুঝেছি স্যার। আমি ভাবছিলাম মানে আমার বক্তব্যটা বুঝতে পেরেছে তো, যে আমরা এই যে ধরে নেওয়া কনসিডারেশন, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। তুমি যেভাবে ধরবে তোমার চিন্তা ভাবনা সেই খাতেই বইবে। আমি কি বলেছি? একটা গরুর মুখ এইদিকে, একটা গরুর মুখ এইদিকে, মাঝখানে খাওয়া, টাইট করে বাঁধা, খাবে। তা খাইতো, অসুবিধাটা কি আছে? এই দিকের গরুটার মুখ এইদিকে, এই দিকের গরুটার মুখ এইদিকে, মাঝখানে খাবার দেওয়া আছে, খাবে, অসুবিধা কি আছে? কিন্তু আমরা ধরে নিই কি যে এই দিকের গরুটার মুখ এইদিকে আর এই দিকের গরুটার মুখ এইদিকে, ফলে দুটোর মুখ দুই দিকে, মাঝখানে খাবার। সত্যি তো ভেরি ডিফিকাল্ট খাওয়া।
না স্যার, পাশাপাশি যদি আপনি বলতেন ওটা স্যার ইজি হয়ে যেত। যদি বলতেন যে পাশাপাশি বাঁধা আছে, আমি ভাবলাম অপোজিট ডিরেকশনে বাঁধা আছে, এই জন্য স্যার অপোজিট ডিরেকশনেই তো বাঁধা আছে। এই দিকের গরুটা এই ডিরেকশনে বাঁধা, এই দিকের গরুটা এই ডিরেকশনে বাঁধা। বাঁধা আছে কিন্তু স্যার মুখটা তো এই দিকে আছে, দুজনের অপোজিট ডিরেকশনে মুখটা ছিল। হ্যাঁ, কিন্তু স্যার ওদের বডি পজিশনটা তো সেম প্যারালাল পজিশনে আছে। ওরে ভাই, এটা আর্গুমেন্টের জিনিস নয়। আরে গুগলি তুমি realize কোশ্চেন করো, ভাব, দেখবে ওটা তুমি। তোকে সব বলে দেবে নাকি? এটা ক্রিটিক্যাল, এটা ক্রিটিকটাকে ধরার চেষ্টা করো। এটা আর্গুমেন্টের জিনিস নয়। আবারও বলছি, একটা গরুর মুখ এই দিকে, একটা গরুর মুখ এই দিকে, মাঝখানে খাবার টাইট করে বাঁধা। অসুবিধাটা কি আছে আমার প্রশ্নে? কোথায়? হ্যাঁ স্যার, স্যার বুঝতে পেরেছি স্যার। পাশাপাশি সোজাসুজি, এটা আবার কোথায় আসছে কথা আমার তো মাথায় ঢুকছে না। বারবারই বলছি, আমরা প্রথমেই ধরে নিই কি যে একটা গরুর মুখ এই দিকে, একটা গরুর মুখ এই, তাও তো আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আমরা কনসিডার কি করলাম যে ডান দিকের যেটা আছে সেটার ওই মুখ, তাহলে পেছনটা এই দিকে, এই গরুটার পেছনটা এই দিকে, অর্থাৎ পেছন পেছন ঠেকানো, মাঝখানে খাবারটা দেওয়া। সত্যিই তো কি করে খাবে? তা তো নয়। তাহলে আমার বক্তব্য হচ্ছে, যে কোনো প্রবলেম ধরার, কনসিডার করার সময় আমরা একটু সচেতন ভাবে কনসিডার করব। একটা বাচ্চা স্পেসিফিক কারেকশন করালে, স্পেসিফিক কারেকশন করার পরে তারপরে আবার ওরা কি করলো, স্পেসিফিক প্র্যাকটিসের দিকে গেল। ওই যে 8-9টা বাচ্চা পারছিল না, তাদের তুমি দেখালে, আবার ওরা প্র্যাকটিস করছে। প্র্যাকটিস করতে করতে তুমি দেখলে না এবারে পারছে, এইবারে আবার জেনারেল প্র্যাকটিস। অর্থাৎ এই ছেলেগুলো এতক্ষণ ভাবছে, দু স্যার খালি ওদেরকে নিয়ে পড়ে আছে ঘন্টা, আর আমরা এখানে বল মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে। তাহলে ইউ শুড বি ভেরি কেয়ারফুল যে কতক্ষণ, ম্যাক্সিমাম 2-3-5 মিনিট, তার বেশি হলে ওরা কিন্তু আর ওই ও দিচ্ছে ওকে, ও দিচ্ছে ওকে, কাহাতো কার ভাল লাগে। তোমার ভাল লাগবে মাস্টারমশাই হিসাবে, তুমি যখন ছাত্র ছিলে, তাহলে ওদেরও একটা এক সময় ওদের কনসেন্ট্রেশন ব্রেক করবে। সুতরাং এবারে কুইক আবার মিলিয়ে দাও। তাতে যদি ওরা 2-3 জন যদি এখনো না পারে, থাক, পরের দিন শেখাবে আবার। এই 2-3 জনকে তুমি আইডেন্টিফাই করে ফেললে যে না, এই 4-5 জন ছেলে তা সত্ত্বেও পারছে না, তাহলে পরের দিন আগে ওরা প্র্যাকটিস করা শুরু করলো, আর এদেরকে তুমি আগেই আলাদা করে দিলে, তাহলে জেনারেল প্র্যাকটিস করালে হয়ে গেল। এম আই রাইট? ইয়েস স্যার। আচ্ছা, তোমাদের কি 12:45 থেকে ক্লাস আছে তো আবার? না স্যার। আজকে নেই? না স্যার আজকে নেই। না স্যার। ও ফাইন ফাইন, তাহলে ঠিক আছে, তাহলে নিশ্চিন্ত আমি। তাহলে এটা গেল, তাহলে স্পেসিফিক কারেকশন হলো, স্পেসিফিক প্র্যাকটিস হলো, এবার আবার জেনারেল প্র্যাকটিস, অর্থাৎ এইবার আবার সবাইকে মিলিয়ে দাও। এই যে মিলিয়ে দিলে যখন কুইক 1-2 মিনিট 3 মিনিট, দেখবে তোমার ক্লাসের টাইম শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে পিপি স্টপ। ওরা এবারে আবার সাইডে দাঁড়িয়ে পড়লো, বলো কার কি অসুবিধা আছে, কার কি। তখন হয়তো 1-2 জন বলবে স্যার আমার এই জায়গাটা অসুবিধা হচ্ছে, বা ও বললো, বা কেউই বললো, কারোরই কোনো চুপ করে, তুমিও এটা নিয়ে মাথা ঘামাবে না, কারণ তোমার মাথায় ঘুরছে কি 1-2 মিনিট বাদে ক্লাস শুরু হবে, নেক্সট ক্লাস। ওরা এখন যাবে, টয়লেট যাবে, কেউ চোখে মুখে জল দেবে, হাত মুখ ধোবে, ঘেমে গেছে, একটু বসবে, তারপরে সুতরাং সেই টাইমটা ওদের দেওয়া উচিত। তুমি সঙ্গে সঙ্গে ওদের ওকে ক্লাস অ্যাটেনশন, ক্লাস আজকের মতো ছুটি, বাস কুইক ওরা রাইট টার্ন নিল, নিয়ে আস্তে 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 সবাই লাইন করে করে চলে গেল। একটা ছেলে তুমি পেছন থেকে ওয়াচ করছে, দৌড় লাগিয়েছে, কিচ্ছু বলবে না, আজ কিচ্ছু বলবে না, কিন্তু মার্ক করে রাখো, এগুলো ডায়েরিতে নোট করতে হবে। তুমি পরের দিন যখন ক্লাসটা দাঁড়ালো, এই এদিকে আসো, এদিকে আয়, তুই আগের দিন দৌড় দিয়েছিলি কেন? তাহলে তুমি ওকে পানিশমেন্ট দেবে নাকি? পানিশমেন্ট দেবে, কিন্তু কিন্তু অনেকটা রিওয়ার্ডের মতন করে। কিরকম? না স্যার আর করবো না, না তোকে করতে হবে, আজকে তুই সবার আগে দৌড়ে ক্লাসে, এই টাইপের একটা দিন, যেটা নাকি ওর কাছে পানিশমেন্ট মনে হবে না, কিন্তু রিয়েলাইজ করবে যে সামথিং ওয়াজ রং। এরকম আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম। কিন্তু জেনারেলি আমরা কি করি, মারবো না এমন থাপ্পড়, দৌড় লাগানো বের করে দেবো, জানেন না, দ্যাট ইজ ভেরি ব্যাড। মারতে যদি হয়, তোমার যদি হিম্মত থাকে কলেজ স্টুডেন্টদের মারো, হ্যাঁ বুঝবো তুমি কত বড় টিচার। 5-6 এর ছেলে একটু চোখ বড় করলেই ভয়ে কাঁপতে থাকে, তাদের আবার চট থাপ্পড় দেওয়ার মধ্যে কি ক্রেডিট আছে, বুঝবো। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে চট থাপ্পড় লাগাও, দেখি তোমার হিম্মত কত, গার্ডস কত, শাসন করো দেখি। সেই বেলায় নেই, ওই যে যেহেতু কচি বাচ্চা, কোনো প্রতিবাদ করে না, কিছু করে না, 2-4 ঘা লাগিয়ে দেয়। হ্যাঁ বলো, তুমি কি বলছি?
হ্যাঁ স্যার, আপনি যে বললেন যে কোনো বাচ্চা যদি ওই দৌড়ে স্যার ক্লাসে চলে গেল, পরের দিন আমি তাকে ডেকে বললাম যে তোমাকে আজকেও সবাইকার আগে দৌড়ে যেতে হবে। স্যার আপনি যেটা বললেন যে ও রিয়েলাইজ করবে যে আমার কিছু হয়তো ভুল হয়েছে যার জন্য আমাকে এমন করেছে, ওইটাই স্যার যদি অন্য স্টুডেন্ট ওটাকে আনন্দ ভাবে ভেবে নেয় যে আমি দৌড়ে গেলাম, একটা মজার বিষয় ভেবে নেয় স্যার যদি। তাই তো, মজার বিষয় ভাবে বলেই তো বাচ্চাটা দৌড় দেয়। স্যার ওকে দেখে যদি আরো অন্য ছেলেরা ওই একই কাজ করে। আমি অস্বীকার করছি না তো, এটা তো আমি যে একেবারেই সঠিক পথের পথিক এমন তো বলছি না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এই কি দিলে পরে কি হবে এটা তোমাকেই ইনোভেটিভ আইডিয়া, এর কোনো মেথড নেই তো যে দৌড়ালে পরে এই, জোরে কথা বললে এই, কাশি দিলে এই, চাটা মারলে এই, এরকম কোন নর্মস আছে কি? তোমাকেই নিজের মতো করে ভাবতে হবে। সে একমাত্র শরৎচন্দ্রের মেজদার ছিল, সেই চিরকুট করে লিখে দিত কে টয়লেটে যাবে, কে কাশতে যাবে, কে সর্দি হয়েছে হাঁচি দিতে যাবে ইত্যাদি, চিরকুট করা থাকতো মেজদার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প। কিন্তু এখানে তো তা নয়, এখানে তোমাকে ভাবতে হবে। আমি একটা জাস্ট সিঙ্গল বললাম, তুমি তোমার মতন করে ডিসিশন নাও, বাট পানিশমেন্ট যেন ক্রুয়েলটি কখনো না হয়, শাস্তি যেন কখনো নিষ্ঠুরতা না হয়, ছাত্র যেন রিয়েলাইজ করে। তোমার কথা একদমই সঠিক। পরের দিন আইসাও স্যার আমি দৌড় দেবো, তাহলে আমি পরের দিন হাঁটি, যা ছেড়ে দাও ওকে। ও দেখবে না কোথাও না সন্দেহ করবে, কি ব্যাপার স্যার ছেড়ে দিল কেন, ওকে আলাদা করে ওইরকম ভাবে বললো, দৌড় করালো, আমার বেলা ছেড়ে দিল না, ভাই ও কিছু গড়বড় আছে, দেখবে ও পিছিয়ে না 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 না, ঠিক আছে। এগুলো অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করছি, এটাই ফ্যাক্ট। কারণ কোন বাচ্চারা কেন, ছাত্ররা কেন, মানুষ বোঝে, প্রত্যেকটি মানুষ বোঝে যে আমার কি সম্মান পাওয়ার কথা, তাহলে আমাকে যেটা যেটা দিচ্ছে সেটা কি আমাকে সম্মানিত করছে নাকি অসম্মানিত করছে, সে কিন্তু ঠিক বোঝে যে না এইটার তো আমি যোগ্য নই, কেস তো কিছু অন্যরকম আছে, নিশ্চয়ই স্যারের অন্য কোনো উদ্দেশ্য আছে। হ্যাঁ, না 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 না, এই ফাঁদে পা দেওয়া যাবে না। হি অলসো রিয়েলাইজেস। ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলেটাকে তুমি ক্যাপ্টেন করে দিয়েছো, সে কি ভাবছে, ভাববে না যে কি ব্যাপার স্যার আমাকে ক্যাপ্টেন করে দিল, একেবারে আমি সবচেয়ে দুষ্টু ছেলে চিরকাল দেখে এসেছি, টিচাররা আমাকে ধরে খালি চড় থাপ্পড় লাগিয়ে গেল, বকাঝকাই করে গেল, তোর দ্বারা কিছুই হবে না, তুই কিছুই করতে পারবি না জীবনে, আর সেই স্যার আমাকে ক্যাপ্টেন করে দিয়েছে, কেসটা কি? সে কি ভাববে না? ভেবেছো? ডেফিনেটলি সে ভাববে। এই ভাবনা থেকেই তার নিজের একটা পরিবর্তনের দিকে সে যাবে আস্তে আস্তে। এইরকম। তাহলে আমার প্র্যাকটিস হয়ে গেল, এবারে কারেকশন হয়ে গেল, রিপ্র্যাকটিস হেনা দানা সবই হয়ে গেল, এবারে ওরা আবার ফাইলে দাঁড়ালো, ছুটি করে চলে গেল। এইবারে প্রশ্ন হচ্ছে যে এই যে জেনারেল প্র্যাকটিস একদম শুরুতে, আমার ডেমনস্ট্রেশনের পরে জেনারেল প্র্যাকটিস, এই যে জেনারেল প্র্যাকটিস, ধরো যে বল আছে দুটো, স্টুডেন্ট আছে 50 জন, তাহলে তুমি কি করে পুষ্পাস শেখাবে বলো? আমার কথাটা বোঝা গেছে প্রবলেমটা কি? বল আছে দুটো, তাহলে তুমি কি করে তুমি পুষ্পাস শেখাবে? হ্যালো হলো, মাথা থেকে বের করো, কি করা যেতে পারে? স্যার বলছিলাম চারটা দল, হ্যাঁ বলো প্রীতি। স্যার চারটে দল করে দুটো দলকে একটা বল আর দুটো দলকে একটা বল দিয়ে তাদের মধ্যে প্র্যাকটিস করানো যেতে পারে। কি করে? আমার তো বেসিক পুষ্পাস, আমি আজকে কিন্তু বেসিক পুষ্পাসটা যখন শিখে যাবে ওরা, 4-5টা 6টা 7টা ক্লাসের পরে পুষ্পাস পুরোপুরি ওদের কন্ট্রোলে চলে এসছে, এবং জোরে পুশ, খুব জোরে পুশ, সমস্ত রকম পুশই ওদের দখলে চলে এসছে, তখন ঠিক আছে। দুটো দল করে, একটা বল দুটো দল, আরেকটা বল আর দুটো দল, নিজেরা ওদের মধ্যে পুষ্পাস করতে করতে, এক মিনিট পুষ্পাস করতে করতে খেললো। কিন্তু এখানে তো জাস্ট এক মিনিট বিপুল, কিন্তু এখানে তো একেবারে বেসিকটা শিখছে, এখনো তো বেসিকটা শেখা হয়নি, সুতরাং আমি কি পলিসি নেব? হ্যাঁ বিপুল, শুনি তোমারটা কথা। হ্যাঁ বলো বিপুল। যা বিপুল আবার কে
আছে গো। আচ্ছা, সেক্ষেত্রে দেখো, বলো আর কারোর মাথায় কিছু আইডিয়া আসছে কিনা? এই স্যার, হ্যাঁ বলো। স্যার কিছু দলে ভাগ করে নিয়ে যে সবাই কি যে একদিনে মানে সবাই কি যে একদিনে শেখাতে হবে এমন নয় স্যার, কিছু ছেলেকে ওই দিন শেখাবো, আবার কিছু ছেলেকে স্যার পরের ক্লাসে শেখাবো স্যার। একদম। তাহলে এটা এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে, নট এ ব্যাড আইডিয়া। ধরো যাক আমার 40 জন স্টুডেন্ট, আমি 20 জনকে আলাদা করলাম, ওদেরকে বলে নিলাম, কিন্তু ওই যে তুমি এক্সপ্লেনেশন যখন করছো তখনই তোমাকে পরিষ্কার কিন্তু ক্লিয়ার করে দিতে হবে ওদের কাছে যে আজকে রোল নাম্বার 1 থেকে 20, কারণ আমাদের বল মাত্র দুটো, 40 জন একসঙ্গে হবে না, আর বাকি 20 জন আজকে চলো আমরা এক ধরনের মাইনর গেমস খেলি, খুব মজা লাগে। তাহলে 20 জন এদিকে প্র্যাকটিসে চললো, আর 20 জনকে তুমি ছেড়ে দিলে মাইনর গেমস কিছু খেলতে। মাইনর গেমস ওই 20 জনের মধ্যে দুটো ক্যাপ্টেন ঠিক করে দিলে, 10 জন 10 জন দুটো গ্রুপ করে তোমরা গিয়ে ওইখানে খেলো, আমি যাচ্ছি একটু ওদেরকে দেখিয়ে আসি, কিছু করার নেই। তাহলে এইখানে আবার 20 জনকে 10 জন 10 জন দুটো গ্রুপ করে দিয়ে পুষ্পাসটা শিখিয়ে মাঝে আবার টুক করে ওইখানে চলে গেল, একটু ওদেরকে দেখে দেখে পিঠ চাপড়িয়ে দিলে, বাহ ভেরি নাইস, চলো এনজয় করো, আমি আবার একটু ঘুরে আসি। এইভাবেই তোমাকে ট্যাকেল করতে হবে ব্যাপারটা। পরের দিনকে আবার এই ক্লাসটা চলে গেল খেলায়, এই ক্লাসটা চলে গেল প্র্যাকটিস। এরকম ভাবে দুটো তিনটে চারটে ক্লাস করার পর যখন নাকি ওদের ব্যাপারটা অনেকটাই মানে দখলে চলে আসলো, তখন একটা বল দিয়ে ওরা ধরা যাক খুব লাইটলি হেঁটে হেঁটে খেলা, দৌড়ানো যাবে না, হেঁটে হেঁটে বল পুশ করতে হবে। তাহলে কি ওদের টেন্ডেন্সি থাকবে পায়ে বলটা দেওয়ার। এরপরেও তুমি দেখবে কিছু ছেলে পারছে না, ওটা 4-5 ছেলে একদমই পারছে না, তাহলে আরেকটা যে বল রইলো সেই বলটা নিয়ে আলাদা করে ওদেরকে তুমি আবার শেখাও, আবার দেখাও, আবার ওরা প্র্যাকটিস করো। এইভাবে ওরাও বুঝতে পারবে যে না এই স্যার তো অন্যরকম, আমরা পারছি না তা সত্ত্বেও কিন্তু একটু রেগে যাচ্ছে না, আমাদের আপ্রাণ চেষ্টা করছে। ওরা দেখবেন অন্য সময় নিজেরা খুব নিজেদের মধ্যে খুব বলা বলি করবে। আমরা জেনারেলি কি করি, যে পারে না তার দিকে নজর দিই না, কিন্তু যে পারে না তার দিকেও তো সমানভাবে নজর দিতে হবে। আবার ধরা যাক যেই 30 জন খেলছে ওই হেঁটে হেঁটে, ওদের মধ্যে দেখবে সত্যি সত্যি ফুটবলার আছে গোটা চারপাশে, ওই 5টাকে আলাদা করে দেয়, এই গায়ে তোর খেলার দরকার নেই, তুই এদেরকে শেখা। ওই 5 জনকে, এই যে 10 জন বাইরে পারছে না, ওই 5 জনের এগেনস্টে একজনের এগেনস্টে 2 জন করে দিয়ে দাও, কিন্তু বল তো মাত্র একটা, কিন্তু ওদেরকে ওইভাবেই বলো যে আগে ওদের দেখা কিভাবে কোনখানটা দিয়ে মারতে হবে, তুই দেখা আমি একটু এদিকটা দেখি, হয়ে গেল। এরকম বিভিন্ন রকম পারমুটেশন কম্বিনেশন ভাবেই তোমাকে কিন্তু একটা ক্লাস কন্ট্রোল করতে হবে, মোটামুটি সঠিকভাবে শিক্ষাদান করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, বলো। হ্যাঁ স্যার। যদি কিছু বলার থাকে, তোমাদের যদি কিছু বলার থাকে। ঠিক আছে, আমরা পরের দিনকে স্যার আমার একটা তোমার কোশ্চেন আছে। আরেকবার নিশ্চয়ই শুনবো, পরের দিনকে আবার আমরা এটাকে আলোচনা করব, তারপরে ভাববো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে স্টুডেন্টদের কি কখনো পানিশমেন্ট দেওয়া উচিত নয়? ডেফিনেটলি পানিশমেন্ট দেবে, কিন্তু পানিশমেন্টটা ওরা যেন রিওয়ার্ড হিসাবে গ্রহণ করে, তবেই পানিশমেন্টের সার্থকতা। না স্যার, এরকম কখনো কখনো হয় যে স্টুডেন্টদেরকে যদি বকা না হয় তাহলে ওরা সেটা ইজি ভেবে নেয় যে না না, এগুলো তোমার কথাটা মানছি, আবার আমি কন্ট্রাডিক্টও করছি। এটা হচ্ছে তোমার নিজের সঙ্গে নিজের লড়াই। একটা ছাত্রকে শাসন করতে যদি হাত তুলতে হয়, জোর গলায় ধমক দিতে হয়, তাহলে বাড়িতে এসে তুমি সেই দিনটার কথা ডায়েরিতে লিখে রেখো, কারণ ওইটা ওই স্টুডেন্টের ব্যর্থতা না, ওইটা তোমার কোথাও ব্যর্থতা ক্লাস ম্যানেজমেন্টের ক্ষেত্রে বা টিচিং এর ক্ষেত্রে। অধিকাংশ সময় তুমি লক্ষ্য রাখবে, কথাটা মিলিয়ে নিও, তুমি তোমার ছোটবেলার কথা ভাবো, তুমি না শুধু তোমরা তোমাদের ছোটবেলার কথা ভাবো, দেখবে তোমাদের প্রত্যেকেরই স্মৃতিতে, না আমার কাছে নেই তো এখানে, প্রত্যেকেরই স্মৃতিতে একজন দুজন মাস্টারমশাইয়ের কথা স্মৃতিতে জল জল করছে। প্রাইমারি হোক, সেকেন্ডারি হোক, হায়ার সেকেন্ডারি হোক, কলেজ হোক, সব সেকশনেই একটা করে। প্রাইমারি লেভেলে তুমি ভেবে দেখো চোখ বন্ধ করে, দেখবে একজন দুজনের কথা ভীষণ মনে পড়ছে। সেকেন্ডারি লেভেলে তাই, হায়ার সেকেন্ডারি লেভেলে তাই, কলেজ লেভেলে তাই।
আচ্ছা আমি এই যে কথাটা বললাম চারটে, এটা জাস্ট ভালো, এর ব্যতিক্রম কি কারোর ক্ষেত্রে হয়েছে যে না স্যার আমার প্রাইমারি, তাহলে কেন ওই লোকটির কথা, ওই মাস্টারমশাইয়ের কথা হঠাৎ এতদিন বাদে ওর তোমার স্মৃতিতে জল করছে কেন? একটা হতে পারে নেগেটিভ আসপেক্টে, যে স্যার বেধড়ক কি দিয়েছিলেন, এমন মার মেরেছিল না, সেন্সলেস হয়ে গেছিল, এরকম, সেটা একটা হতে পারে। বাট সেটা তো একেবারে মানে কুদৃষ্টান্ত যাকে বলে, আমি সেটা ধরছি না। পজিটিভ দিক কেন, কেন ওই ওই মাস্টারমশাইয়ের কথা তোমার আজও মনে আছে কেন? তুমি দেখো তার এই কোয়ালিটি গুলো যেগুলো তার ছিল, সেই কোয়ালিটি গুলোরই তুমি খোঁজ করছো আজকের এই টিচিং মেথড বা এই টিচিং প্র্যাকটিস বা এই ধরনের ট্রেনিং করছিস। একটা ছাত্রকে মাস্টারমশাই তখনই মারে যখন সেই শিক্ষক ব্যর্থ হয় তার ক্লাস নিয়ে। তুমি যদি নিজেকে প্রস্তুত করো, তুমি যদি নিজেকে তৈরি করো, তোমার ক্লাসে কোনো ছেলে দুষ্টুমি করতে পারে না। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় মাস্টারমশাই যে ক্লাস নেন সেটা এতটাই নীরস, এতটাই মানে বিরক্তিকর যে স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রী ধৈর্য রাখতে পারে না। তুমি যদি নিজেকে প্রস্তুত করো, যেটা আগামীকাল পড়াবে সেটা নিয়ে তুমি যদি আগের দিনকে যথোপযুক্ত স্টাডি করে আসো, পড়াশোনা করে আসো, প্রচুর তথ্য নিয়ে আসো, এবং সেটাকে কিভাবে প্লেস করতে হবে, ওদের কাছে সার্ভ করতে হবে, ডিস্ট্রিবিউট করতে। তোমার তো ক্যাম্পে যাওয়ার অভিজ্ঞতা হলো না, তাই না? তোমার তো ক্যাম্পে যাওনি তো শীতকালে, ক্যাম্পে গত বছর এইগুলো দেখলে এই প্রোগ্রাম মানে সেই হয়নি, এই প্রোগ্রাম গুলো দেখলে তুমি ধীরে ধীরে রিয়েলাইজ করতে পারতে যে আমি যা জানি তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কি প্রেজেন্ট করতে পারি। তুমি অনেক জানতে পারো কিন্তু প্রেজেন্ট ঠিক করতে পারো, তার থেকে তুমি অল্প জানো কিন্তু সেটা নিখুঁত ভাবে জানো এবং সেটাকে দারুণ ভাবে প্রেজেন্ট করো। এই এই পরের মাস্টারমশাই বেশি সফল। এই মাস্টারমশাইকে কখনো বকতে হবে না, ছাত্রছাত্রীরা মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকবে, অপার বিস্ময়ে তাকিয়ে থাকবে স্যারের দিকে। এটা হচ্ছে আমার অনুভূতি বলে যে মাস্টারমশাইয়ের ব্যর্থতা শুরুই হচ্ছে যখনই সে বকা দেওয়া শুরু করে, তার পতনের শুরু। আর এগুলো সব আমি আমার কথাই একেবারে মানতে হবে এমন কথাও বলছি না, বাট তুমি যখন দিদিমণি হবে আগামী দিনে, তখন দেখবে তুমি রিয়েলাইজ করবে, দেখবে নিশ্চিত ভাবেই রিয়েলাইজ। ওর একটা কাগজের গুলতি বানিয়ে ওর মাথায় ছড়ে স্টুডেন্টরাও কমপ্লেন করে, সেই ছেলেটাকে কিভাবে ট্রিট করা যায়। একটা তো আছেই দেওয়ালের দিকে মুখ করে কান ধরে দাঁড় করিয়ে দেওয়া, একটা জঘন্য প্রবৃত্তি। তুমি একটা মানুষের মনুষ্যত্বকে চূড়ান্ত ভাবে অপমান করছে। 40টা ছেলের সামনে কান ধরে উল্টো দিকে দাঁড়িয়ে আছে, ওই ছেলেটি কোনোদিন তোমাকে ক্ষমা করতে পারবে না। তা সুতরাং তোমাকে ভাবতে হবে কেন, কারণটা কি, রহস্যটা কি, ওর এই দুষ্টুমির কারণটা কি, চেষ্টা করো জানতে। তুমি যখন প্র্যাকটিক্যাল ক্লাস করবে ওর পিঠে হাত রাখো, আজকে তো হেভি ক্লাসে মন দিয়ে দেখলাম পড়া শুনছিলি, কি ব্যাপার আজ, অথচ তা কিন্তু নয়, আজকেও দুষ্টুমি করেছি। ওনা তখন শখ খাবে, কি ব্যাপার, কেসটা কি হলো? না স্যার আপনি কি বলেন, আমি তো না, তুই দুষ্টুমি করেছিস কিন্তু ওর মধ্যেও আমি দেখছিলাম আজকে তুই অনেকটাই দেখলাম বেশ শুনছিলি মন দিয়ে, কি ব্যাপার বলতো, রহস্যটা কি? আর তুই যখন দুষ্টুমি করিস না আমার হেভি মজা লাগে, আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়, আমিও একদম তোর মতো। আরে তুই তো তাও ওই ছোট ছোট কাগজের টুকরো মানিস, আমি কি দিতাম জানিস, ইটের টুকরো মারতাম। স্যার যখন পেছন দিকে ফিরতো স্যারকেও দু চারটে দিয়ে দিয়েছি। কত আপনি দিয়েছেন? হ্যাঁ। ধীরে 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 ওর ফেইথটা অর্জন করো, ওকে আশ্বস্ত করো, ওর বিশ্বাসটা অর্জন করো আগে, দেখবে ও তোমাকে খোলাখুলি বলবে একদিন দুদিন 3 দিনের মাথায়, না স্যার জানো তো আমার না ভালো লাগে না, কি পড়ান আপনারা,
ক্লাসে দূর অর্ধেক বুঝি না, তাও তো স্যার আপনি তো একটু খেলান ঠেলান বা আপনি একটু সত্যি সত্যি আপনার পড়া বুঝি, কিন্তু ওই স্যার এই যে বিজ্ঞানের স্যার তপন বাবু স্যার, তো উনি কি পড়ায় উল্টো পাল্টা স্যার। আমি দেখেছি স্যার উনি যেটা পড়ান না, আমি বাড়িতে গিয়ে বাবাকে যখন জিজ্ঞেস করি, আমার বাবাও মাস্টারমশাই, বাবাকে জিজ্ঞেস করি, বাবা বলে না রে এটা তো স্যার কেন বললেন, এটা তো এরকম নয়, উনি ভুলভাল পড়ান। আমি বলতে চাইছি এই একটাও হয়তো সঠিক নয়, কিন্তু আমি আমার মতন করে বিভিন্ন ভাবে ভাবার চেষ্টা করছি। এই ভাবনাটা ভাবতে হবে, এই ভাবনা না ভাবলে তুমি কোনোদিনই সফল মাস্টারমশাই তো দূরের কথা, সফল মানুষ হিসাবে নিজেদেরকে আনতে পারবে। ত্রুটি থাকবে, ত্রুটি দোষ ত্রুটি ছাড়া মানুষ হয় না, কিন্তু দোষ ত্রুটি কি আদৌ সেটা দোষ ত্রুটি, নাকি আমি ভাবি ওইটা দোষ? আমি ভাবলে দোষ আর আমি ভাবলে সেটা গুণ, তা তো নয়। পৃথিবী তো আমার উপর চলবে না। এই আর কি, এরকম ভাবে বিভিন্ন ভাবে আমরা ভাববো। আগামী দিনে আবার করে আমি সামনের দিনে ক্লাসটা করিয়ে অর্ধেক করিয়ে বাকি অর্ধেক আমি টাস্কে চলে যাবো, কারণ ধীরে ধীরে আমাদের লেসন প্ল্যান করার দিকে এগোতে হবে। ওকে 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 স্যার, ওকে থ্যাংক ইউ। ওকে তনুশ্রী, আমি আমার মতন করে বললাম, তুমি তোমার মতন করে নিশ্চয়ই ভাববে। ঠিক আছে তাহলে, বাই। আজকে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, বাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এই হ্যালো তিশা।